তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তিনি সময় দিয়েছেন আপনাকে। ফজলু ভাই কেমন আছেন? জি, প্রিয় নেতা। আল্লাহর রহমত আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো? জি, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে বিভিন্নভাবে আন্দোলন হচ্ছে। তার আগে আরেকটি কথা বলে নেই, ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু এখন যুদ্ধবিরতি চলছে। সো এক ধরনের আমাদের দক্ষিণ এশিয়ায় এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। আমরা আশা করি যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আর কিছু পত্রিকায় যেটি এসছে, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তারা ফ্যাসিবাদী। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধের রোড ম্যাপ না আসায় মার্চ টু যমুনা ঘোষণা। আওয়ামী লীগ নিষিদ্ধের রোড ম্যাপ হচ্ছে চাচ্ছে তারা, অর্থাৎ পথ নকশা তারাই হচ্ছে যারা চায় না রোড ম্যাপ, যারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না যারা, তারা ফ্যাসিবাদী। আর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম করিডোর এবং ওগুলো নিয়ে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের চিন্তা ভাবনা কি, সেগুলো নিয়ে আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের সাথে আমাদের আলোচনা হবে। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা ভারত পাকিস্তান সম্পর্কে শুধু জাস্ট সংক্ষেপে একটু টাচ করে যেতে চাই, যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, কেমন মনে হচ্ছে আপনার কাছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি যারা শুনছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান যুদ্ধ আমি প্রথম দিনই মনে বলেছিলাম, অনেক জায়গাতে বলেছি যে এটা একটা ব্যাটেল হইতে পারে দু একটা জায়গায়, বাট ইট উইল নট বি মানে রিস্ট আপ টু ওয়ার। ওয়ার হবে না এটা আমার ধারণা। কারণ জি, ভারত এবং পাকিস্তানের দুই দেশেই শুভবুদ্ধির মানুষ কিছু আছেন এখন, জি, যে কারণে তাদের মধ্যে একটা চিন্তা আসবে যে ধ্বংসের মধ্যে মুক্তি নাই, ধ্বংস থেকে দূরে থাকতে হবে। যা হয়েছে এটা আলোচনার টেবিলে বসে এটা সমাধান করতে হবে, এটা আমার ধারণা ছিল। এবং আজকে এই যুদ্ধবিরতি হওয়ার কারণে আমি নিজেকে খুব মানে খুব আমি স্বস্তি ফিল করছি যে দক্ষিণ এশিয়া যদি এটা পার্মানেন্ট যুদ্ধবিরতি চায়, দক্ষিণ এশিয়া একটা ধ্বংসের হাত থেকে, মারাত্মক ধ্বংসের হাত থেকে বেঁচে গেল। কাজে আমি এই জিনিসটাকে এইভাবেই দেখি। স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এটি সবচেয়ে ভালো লাগার বিষয়। আর দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশের মানুষও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমরা চাই না যুদ্ধ, যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসে না। যুদ্ধ কেবল ধ্বংস, ধ্বংসই ডেকে নিয়ে আসতে পারে। আমাদের আপনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন এবং বর্তমান ৯ মাসে আপনি একটা, এর আগে তো আপনি বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বে আপনি ছিলেন। কিন্তু এই গত ৯ মাসে বাংলাদেশের মানুষ আপনাকে যেভাবে দেখেছে, যেভাবে আপনি কথা বলেছেন দেশের মানুষের হয়ে, এটি মানুষ দীর্ঘদিন চিরজীবন মনে রাখবে। আপনার বলিষ্ঠ ভূমিকার জন্য আমরা এখন যেটা বলতে চাই সেটি হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছিল এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি ছাড়া বা আর অন্যান্য কয়টি দল ছাড়া। সেই বিষয়টি আমরা জানি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কেউ অবস্থান করতে পারে না, কোনো দলগত অবস্থান হয় না, সেখানে পুলিশ বাধা দেয়, সেনাবাহিনী বাধা দেয়। কিন্তু আমরা ব্যতিক্রম দেখেছি, এইবারে প্রথমবারের মতো রাতভর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ওখানে তারা আন্দোলন করেছে, ওখানে ছিল, পরের দিনও ছিল। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এখানে কি কোনো সরকারের সহযোগিতা আছে? সরকারের সহযোগিতা, কেউ কেউ বলছেন সরকারের সহযোগিতায় আওয়ামী লীগ নিষিদ্ধকরণের এই দাবি তারা উপস্থাপন করেছে। জি, প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে বলি, ওই আমার এলাকা, আমার কিশোরগঞ্জ, আমার গ্রেটার ময়মনসিংহে আরেকটা ডিস্ট্রিক্ট আছে, তার নাম নেত্রকোনা। নেত্রকোনার একজন বাউল শিল্পী ছিল, তার নাম রশিদ উদ্দিন, বিখ্যাত বাউল শিল্পী। জি, ওনার একটা গান আছে, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যাও, জি, জি, তুমি বাঁচাও তুমি মারো, তুমি খাওয়াইলে আমি খাই। এই আন্দোলনটা আমার কাছে এইরকমই মনে হচ্ছে, যদি আমার অভিজ্ঞতার কোনো ভুল থেকে না থাকে। আমার ধারণা হলো সরকার তার নিজস্ব কিছু ব্যর্থতা, তার নিজস্ব কিছু কর্মকাণ্ড কে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে নিয়ে যাওয়ার জন্য, প্রবাহিত করার জন্য এই ছেলেদেরকে দিয়ে, প্রথমে একটা ছেলেকে বলছে, ও আমি ছেলেদের সম্পর্কে কোনো করতে চাই না, সমালোচনা করতে চাই না, এরা একদিন বুঝবে হোয়াট দে হ্যাভ ডান। অথবা তারা যদি না বুঝে তাহলে ইন্টারেস্ট সার্ভ করার জন্য এদের সৃষ্টি হয়েছিল। আর আপনি যে বলতেছেন যে যমুনার সামনে অনেক দল গেছিল, কয়েকটা দল ছাড়া, না একটা দলে, তারও জি, একটা মাত্র দল গেছে।
সেই দলটা হলো জামাত ইসলামেরই এরা শাখা প্রশাখা। এদের দাদার বাড়িও জামাত ইসলাম, বাপের বাড়িও জামাত ইসলাম, নিজেরা একটু আলাদা হয়েছে আর কি। ছেলে একটু যোগ্য হইলে, যেমন শ্বশুর বাড়িও জামাত ইসলাম, জামাত ইসলাম, নিজেরা একটু যোগ্য হয়েছে, কাজী ছেলেরা বলছে তোরা গিয়ে যার যার গড় করে খা, বউ বাচ্চা লয়ে। এরা সব জামাত ইসলাম। ওই যে দেখেন আপনি এবি পার্টি থেকে ধরিয়া ওই যে নতুন ভাবে আরেকটা জুবাইয়ের না কোন ছেলেটা পার্টি করে, যত দল দেখবেন সবারই অরিজিন হলো জামাত ইসলাম। এবং এমনকি এই যে ছেলে পেলে গুলা, এদেরও বেশিরভাগ ছেলে পেলে একসময় জামাত ইসলাম, এরা যখন আবার ডক্টরেট ডিগ্রি নিয়ে গেল তখন দেখা গেল আরেকটু উন্নত হয়েছে হিজবুত তাহারির অথবা আল কায়দার চেতনায় বিশ্বাসী এরাই। আর যদি বলেন যে অন্য দল আসছে, অন্য দলের তেমন কেউ আসে না, অন্যান্য যে ধর্ম ভিত্তিক দলগুলো আছে তারা, তাদের হয়তো বা সমর্থন আছে, কিন্তু তারা ওইভাবে আসে নাই। আসলেও আমি বলবো ওরা এক ঘরের মানুষ। এদের সবাই মিললে বাংলাদেশের সমর্থন আছে 5 থেকে 7%। টোটাল যদি ইলেকশনে যায় এরা 5 থেকে 7% সমর্থন আছে। কাজে এরা সব দল গেছে এইটা মনে করা, আর 10,000 লোক জমায়েত করা শাহবাগের সামনে, এটা একটা ঢুলে বাড়ি দিলেও 2-4 হাজার লোক হয়। এমনকি ওই যে আইবি অ্যারেস্ট হয়েছে সেলিনা হায়াত আইবি নারায়ণগঞ্জে, তাকে স্লোগান দেওয়ার জন্য যত লোক হয়েছিল অতগুলা লোকও কিন্তু হয় নাই। কাজে এই 15,000 10,000 লোক স্লোগান দিলে যদি একটা দল বন্ধ হয়ে যায় তাইলে আবার অন্যরাও স্লোগান দিবে। আসিফ নজরুল সাহেব বলছে যে হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রক্রিয়া চলছে। আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম সজীব ভূঁইয়া তিনি বলেছেন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগও নিষিদ্ধ করার চিন্তা ভাবনা চলছে বা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি জানি না কি হবে না হবে। এখন আপনাকে আর একটা কথা বলি, আপনি বিএনপির একজন নেতা, আপনাদের চেয়ারম্যানের উপদেষ্টা আপনি আছেন, চেয়ারপারসনের উপদেষ্টা। এখানে বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহ বলেছে যে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা ফ্যাসিবাদের দোসর। এই বিষয়টি তার মানে কি বিএনপি কে মিন করে বলেছেন? আপনি কি বলবেন এই প্রসঙ্গে? বিএনপি নিশ্চয়ই বুঝতেছে, কারণ বিএনপিতে অনেক গুণী নেতা আছে, অভিজ্ঞ নেতা আছে। কিন্তু আমি কি কারণে যেন একটু আগে বুঝি। আমি একবার বলছিলাম যারা শেখ মুজিবকে ফ্যাসিস্ট বলে থ্রো করে দিছে, এই 3 মাসের মধ্যে জিয়াউর রহমানকেও তারা থ্রো করে দিবে, এবং এইটা হয়েছে বাংলাদেশে। যারা শেখ হাসিনা তো বকবই, কিন্তু এখন কিন্তু তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকেও ছাড়তেছে না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনকি মির্জা আব্বাস সাহেবকেও ছাড়তেছে না। এবং তাদের এখন টার্গেট হবে বিএনপি, কারণ তারা যেটা চায় সেটা হলো এদেশে নির্বাচন না করে চিরদিন আফগানিস্তানের মতো তালেবান সৃষ্টি করে ক্ষমতায় থাকা। আর এই তালেবান সৃষ্টি করে ক্ষমতায় থাকতে হলে বিএনপির মতো জনপ্রিয় রাজনৈতিক দলকে মাঠে রাখা এরা কিছুতেই বিনা নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না। কাজে এখন তাদের আক্রমণের মূল বস্তু হলো, আওয়ামী লীগ তো হারায় গেছে, মূল বস্তু হইলো এখন বিএনপি, এবং বিএনপিকে তারা গালাগালি করবে। বিএনপিকে গালাগালি না, শুধু বিএনপিকে তারা ধ্বংস করার চেষ্টা করবে। এবং প্রতিদিন বলতেছে বিএনপি চাঁদাবাজি করে, দান্দাবাজি করে, লুট করে, চোরদের দল। এখন তো বলতেছে যে বিএনপি হলো ইন্ডিয়ার দালাল, এবং ইন্ডিয়ার কুলে বৈশা আওয়ামী লীগকে ফেভার করতেছে। এইসব কথা বলতেছে। কাজেই বিএনপি তাদের মূল টার্গেট, মূল বিএনপিকে ধ্বংস করা। আচ্ছা, বিএনপিকে চাপে রাখা, বিএনপি নির্বাচনের কথা বলছে, বিএনপিকে নির্বাচনমুখী না করার জন্য তারা নানানভাবে উদ্যোগ নিচ্ছে, বিএনপিকে নানানভাবে তারা ঘায়েল করার চেষ্টা করছে। আরেকটি হচ্ছে রোড ম্যাপের রাজনীতি। বাংলাদেশে আমরা নির্বাচনের রোড ম্যাপ চাই, আমরা লং মার্চ টু ঢাকা, মার্চ ফর গাজা। কিন্তু দুঃখের এখন আবার নতুন করে যেটা শুরু হয়েছে, মার্চ টু যমুনা। আমাদের প্রিয় নেতা হাসনাত আব্দুল্লাহ সাহেব ঘোষণা করেছেন মার্চ টু যমুনা। এই মার্চে কোনো কষ্ট হবে না, কারণ শাহবাগ থেকে যমুনা পর্যন্ত আসা। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যমুনার সামনেই মিছিল মিটিং করতে দিয়েছে। এখন তারা মার্চ টু যমুনা ঘোষণা করেছে, এদেরকে এখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বাধা দিচ্ছে। এটার কি কারণ বলে আপনি মনে করেন? এটার কারণ সরকার চায় যমুনা পর্যন্ত যাওয়ার চেষ্টা তারা করুক, এবং সরকার বুঝাতে চায়
যে আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ না করতে পারি তো যমুনা তারা দখল করে ফেলবে, এত লাখ লাখ লোক আসছে, কিন্তু লোক সংখ্যা, হ্যাঁ, জি লোক সংখ্যা আমি কি বলবো, এই লোক সংখ্যার জন্য 15 দলের ঐক্য করতে হয় না। আমি তো জি বললাম 15 দলের জি ঐক্য করতে হয় না। এই লোক সংখ্যা নিয়ে যদি জামায় আদরে বিরিয়ানি খাওয়ানো হয়, ঠান্ডা পানি দিয়ে শরীর ঠান্ডা করা হয় গরমের দিনে, কোক ফান্টা যদি দেওয়া হয়, তাহলে জি এই ধরনের আন্দোলন করিয়া ওখানে যাইতে তো কোনো, এরা তো হলে আমাদের জামাই, মানে জি যমুনার জামাই হলো এরা, কারণ যমুনাকে আচ্ছা তারা নিয়োগ দিচ্ছে। ইউনূস সাহেব নিজেই বলছে এরা হইলো আমার নিয়োগকর্তা, ওই নিয়োগকর্তারা যাবে কর্মচারীর কাছে, কাজে তো স্যার আসেন আসেন করবে। জি আমার মনে হয় যে জি এই ধরনের একদম এটা কি বলবো, ফাউল জিনিসগুলো, এটা বাংলাদেশের মানুষের এইটুক বুদ্ধি আছে, বুঝতে কোনো অসুবিধা হয় না যে এরা এবং ইউনূস সাহেবের সরকার মিলিয়া এই কাজটা করতেছে কেন। এক, তারা যে করিডোর দিয়ে দিচ্ছে জি এইটাকে আড়াল করার জন্য। আজকে যে আমেরিকার, কালকে যে আমেরিকার 4 জন বড় অফিসার আসছে এগুলাকে বাস্তবায়ন করার জন্য, এইগুলো তাদেরকে আড়াল করার জন্য। তারা যে নির্বাচনকে ধোঁয়াশাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন করে তারা প্রলম্বিত করতে চায়, সেই কারণটাকে দূরে করার জন্য, বাস্তবায়ন করার জন্য এই ধরনের ঘটনা ঘটাইতেছে। কিন্তু একদিন সবাই বুঝবে, সেদিন আর এরা এইসব করতে করে বাঁচতে পারবে না। আমি খুব আচ্ছা আমার ক্লিয়ারলি, ক্লিয়ারলি বল, আপনি যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রামের কথা তুললেন, করিডোরের কথা তুললেন, 4 জন সেনা অফিসার এসছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা কিন্তু আমরা জানি না, আমাদের কোনো পত্রপত্রিকা নিউজ করে না। আপনারা কিভাবে জেনেছেন আমিও জানি না, বুঝতে পারি না, কিন্তু অনেকেই বলছে এবং আমেরিকান কার্গো বিমান নাকি বাংলাদেশে আসবে, সেটি অনেকে বলছে। এই যে চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের করিডোর আরাকানের সাথে, সেখানে আসলে কি হচ্ছে, আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের মতামত আপনি কি বুঝতে পারছেন? উনি কি চিন্তা ভাবনা করছেন? দেশকে আসলে কোথায় নিয়ে যাবেন? আপনার কি ধারণা? আমি আপনাকে বলি কথাগুলো যদি আমারই সবসময় বলতে হয়, জি। আপনি না আমাকে আপনিই প্রথমে বলবেন। বলতেন যে ব্যক্তি জি, ব্যক্তি হিসাবে ফজলুর রহমান, আপনি যে কথা বলতেছেন, মানুষ আপনাকে যেভাবেই আমাকে দেখুক, কিন্তু জি, একটা মানুষ, আমার তো বয়স হয়েছে, আমার বয়স 77 বছর পাস করে যেতেছে। 77 বছর পাস করে আমার মতো মানুষ প্রতিদিন একই কথাগুলো এমন একটা শক্তির বিরুদ্ধে বলতে হইতেছে, যারা অন্ধকারের শক্তি দেশে, অন্ধকারের শক্তি, এরা মানুষকে মানে মানুষের জীবন ধ্বংস করতে এক মুহূর্ত চিন্তা করে না, কারণ বাংলাদেশে এখন মব জাস্টিস চলছে, আমাকেই বলতে হচ্ছে। 2 নম্বর হলো যে শক্তি এখন বাহির থেকে আসতেছে, এইটা আমার দেখতে, চোখে আমি দেখতে যদিও সময়ের সাথে মিলে না, কিন্তু ভাষা এবং কর্মকাণ্ডের সঙ্গে মিলে। 1757 সনে যেমন লর্ড ক্লাইভরা আসছিল মুর্শিদাবাদে, আমার কাছে মনে হচ্ছে যে লর্ড ক্লাইভের উত্তর পুরুষরা আবার মডার্ন উইপন নিয়ে আবার ঢাকায় আসতেছে, এবং আমরা বোধহয় লর্ড ক্লাইভ এবং ওয়াটসনদের চক্রান্তের মধ্যে পড়ে আমাদের দেশ বোধহয় 190 বছর না 290 বছরের জন্য পিছায়া যায় কিনা এই চক্রান্তের কারণে। আমার কাছে সবসময় জিনিসটা মনে হয় এবং আমার চোখে পানি আসে, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। জি, এই জি, দেশটার জন্য 23 বছর বয়সে আমি যুদ্ধে গেছিলাম, নিজের জীবনকে বাজি রেখেই যুদ্ধে বাঁচার জন্য, না মরার জন্য। বাঁচি বেঁচে যা আছে এটা হলো আমার বোনাস। এই জি, দেশটার জন্য যুদ্ধ করছিলাম, এই দেশটার জন্য 30 লাখ লোক জীবন দিছিল, মা বোনেরা ইজ্জত দিছিল, সোনার বাংলা পুরে ছারকার হয়েছিল। এই দেশটা এখন আমি দেখতেছি, এই দেশটা যেন একটা, আমাদের দেশে অরান দেশ, এই দেশে কোনো আইন নাই, কোনো আদালত নাই, জীবনের কোনো নিশ্চয়তা নাই। এই দেশে আপনি দূরে থাকেন বইলা বুঝেন না, কানাডা থাকেন বইলা প্রতি মুহূর্তে একজন লোক মনে করে আমি কোনো বিপদে পড়লে আমার কোনো সহায় নাই, কোনো প্রতিষ্ঠানও আমার সহায় হবে না, দারোগা পুলিশ তো না, ওই এমনকি আর্মিও না, বা কোনো কোর্ট কাছারিও বিচার বিভাগ আমার কোনো সহায়তা দিবে না। এইটা কোনো দেশ নাই, এইরকম একটা দেশে মানুষ বাঁচতে পারে না, নিঃশ্বাস ফেলানোর মতো জায়গা নাই। এইখানে দ্বারা আমি ফজলুর রহমান কথা বলতেছি শুধু এই কারণে যে জীবন থাক বা না থাক, মৃত্যু যদি আসে, ওই যে
করযত্ন হবে জয়, জীবাত্মা ও নিত্য নয়, ভবের মঙ্গল যাতে হয়, যায় যাবে ঝাঁক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। হও তুমি আগুয়ান, যায় যাবে ঝাঁক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। আমি সেই কারণে আমি আগাচ্ছি এই কারণে আমার পূর্বপুরুষরা শত শত বছর যাবৎ বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল। আমার মায়েরা ওই তিতুমির সূর্য সেন, ফকির মজদুসা, আর যদি পাঠান বীরদের কথা ধরেন যারা বাঙালি জাতির পক্ষে মিলে গেছিল, সেই ইসাকা উসমান খা, সে আলাউদ্দিন হুসেন শাহ থেকে ধরে যারা বাংলার মুক্তি স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল, আমার সেই কথাগুলো, পূর্বপুরুষের কথাগুলো আমার মনে পড়ে। ক্ষুদিরামের কথা, একবার বিদায় দে মা ঘুরে আসে। আমার মনে পড়ে সূর্য সেনের কথা, আমার মনে পড়ে শেরে বাংলা একে ফজলুল হক, তিনি বলেছিলেন ডাল ভাতের জন্য আমি বাঙালি জাতির জন্য, সাধারণ মানুষের জন্য আমি জমিদারি প্রথা বিলুপ্ত করে দিব। জীবনের রিস্ক নিয়ে যে শেরে বাংলা ফজলুল হকের রাজনীতি করে গেছেন, হুসেন শহীদ, সুরার্দি, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা, যারা বাঙালি জাতির পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উদিত করেছিল, যাদের নেতৃত্বে এবং যাদের যুদ্ধ নেতৃত্ব দিয়েছিল জেনারেল উসমানী, প্রধান সেনাপতি জিয়াউর রহমান, যাদের নেতৃত্ব দিয়েছিল খালেদ মোশাররফ, হায়দার, 11 জন সেক্টর কমান্ডার, শফিউল্লাহ, নুরুজ্জামান, আমি কত 11 জনের নাম, সবানা, কর্নেল তাহের, মঞ্জুর, এম এ মঞ্জুর, মেজর জলিল, ওই কথাগুলো মনে হয়। আর আমার হাজার হাজার মুক্তিযোদ্ধা, ওই যে যুদ্ধে গেছিলাম, আমার পাশ থেকে যে মুক্তিযোদ্ধাটি মরে গেল, লাভ দিয়ে, চোখের মধ্যে গুলি পড়লো, লাভ দিয়ে উপরে উঠা, 1 মিনিট প্রাণ ছিল, সে শুধু বললো মামা, মাকে দেখে মারা গেল। তাকে আমি যে শোয়া তুই এসি বর্ডারে, মা পাগল হয়ে মরছে একমাত্র ছলের মৃত্যুতে, সেই মুক্তিযুদ্ধকে ভুলতে পারি না বইলা আজকে বাংলাদেশে এত কিছুর মধ্যে জীবনের রিস্ক নিয়ে কথা বলি। আমি বড় ষড়যন্ত্রের মধ্যে, বড় চক্রান্তের মধ্যে, বড় বিপদের মধ্যে আছি। আপনাকে আজকে এই কথাগুলা বইলে গেলাম সুস্পষ্ট ভাবে। আমার বিরুদ্ধে কেন্দ্রে এবং এলাকায়, সমস্ত কিশোরগঞ্জে এবং এলাকা, ইটনামিটা, মনষ্টগ্রাম, আমার এলাকায় সব জায়গাতে ষড়যন্ত্র হইতেছে। সেই কালো শক্তির ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। জানি না, জীবন আল্লাহ দিছে, আল্লাহ নিবে, মৃত্যুকে আমি ভয় করি না, কিন্তু আমি কথাগুলো বলে যাচ্ছি ভাই। এই দেশ আমি কারো কাছে 1 ইঞ্চি জায়গা করিডোর হিসাবে হোক, আর স্টিমার লাগানোর জন্য, ওই সাবমেরিন লাগানোর জন্য আমার সেই সেন্ট মার্টিন দ্বীপ হোক, 1 ইঞ্চি জায়গা বাংলাদেশের আমরা দিতে চাই না, কারণ এই জায়গা আমরা যুদ্ধ করে স্বাধীন করছি। জি, জি, জি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চমৎকার কথা বলেছেন। আপনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন। আপনি আপনার একটা বক্তব্যে বলেছেন যে, জামাতে ইসলাম অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার যে চেষ্টা করছে, সেই কারণে বাংলাদেশের আজকে এই বিশৃঙ্খল অবস্থা। এটা আপনার একটা বক্তব্যে শুনেছি। অনাকাঙ্ক্ষিত আমি কিছু কমেন্টস যদি একটু পড়ে নেই, আমি আপনাকে একটু বলি। সাকিব, শেখ রিপন, আ আহনাফ হোসেন, ইসমাইল ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে পরিস্থিতি কি হতে পারে সেই প্রশ্নটি করুন। হ্যাঁ, এই প্রশ্নটি আপনার কাছে অবশ্যই থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে পরিস্থিতি কি হতে পারে? তাহাজুল ইসলাম, সেলিনা হায়াৎ, আইভীর মুক্তি চাই। ধন্যবাদ আপনাকে। বিপ্লব দেব, তিনি বলছেন, দেখেন নাকি মজার খেলা, বিএনপি খাল কেটে কুমির আনলো এবং তারাই কিন্তু আস্তে আস্তে কোণঠাসা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিএনপি এখন কোণঠাসা হয়ে যাচ্ছে। লিটন, মব সোনার বাংলাদেশকে শেষ করে দিল। মুন্না, এই কমেন্টসটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, রফিকুল আলম দুলাল, এনসিপি নেতারা 9 মাসে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। সে ব্যাপারে ফজলুর রহমান ভাই যদি কিছু বলতেন, কিভাবে তারা কোত্থেকে এত টাকার মালিক হয়ে গেল। হ্যাঁ মুন্না, তুমি দেখাতে থাকো। ধন্যবাদ আপনাকে। ফজলুর রহমান ভাই এটা বলুন। আচ্ছা, আমি শামসুর রহমান, তিনি বলছেন ফজলুর রহমান স্যার এগিয়ে চলুন। ধন্যবাদ আপনাকে। তারপরে এরপরে অনেক দর্শক আমাদেরকে কমেন্টস করছেন। মুন্না, তুমি সেগুলো দেখাতে থাকো। আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন। রুমা পারভিন, তিনি বলছেন হাসিনা দেশ বিক্রি করে না, হাসিনা বাপের বেটি, তার বাপও দেশ দেয়নি, তাকে জীবন দিতে হয়েছে, আর তার মেয়েকে ওই একই কারণে দেশ ছাড়তে হয়েছে। ভাই, এখন এখন তো চোর, খুনি, সন্ত্রাসী আর ধর্ষক এবং লুটপাটের দেশ চলছে বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। আমি আবারও বলি, পথিক অবশ্যই মুক্তিযোদ্ধা ফজলুর রহমান একজন সাহসী মানুষ ও বীর। ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছেন
প্রবাহ শান্তনু তিনি বলছেন স্যালুট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে আপনাকে জয় বাংলা। ধন্যবাদ আপনাকে। আহ, দাউস আপনার কথায় আওয়ামী লীগের লোকগুলো খুব খুশি হচ্ছে, আওয়ামী লীগে যোগ দেন তিনি। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শকদের মতামত না তুমি দেখাইতে থাকো। আমি ফজলুল ভাই আপনার কাছে এখন যে প্রশ্ন দর্শক, এক হচ্ছে এনসিপি এত টাকার মালিক হলো কিভাবে, দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগ যদি নিষিদ্ধের উদ্যোগ নেয়াই হয়, এরা চাপ সৃষ্টি করছে, আপনি বলছেন সরকারের ইন্টারনাল গেম এটি, চাপ সৃষ্টি হয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে দেশের পরিস্থিতি কি দাঁড়াবে, কি এই ব্যাপারে আপনার একটু মন্তব্য জানতে চাই। একটা কথাই বলে, সাধারণ কথা, যাহা বা অন্য তাহা তিপ্পান্ন। যে লোকটা জি। মারা গেছে তার শরীরের উপরে 9 মণ মাটি দেন আর 90 মাটি দেন, বউ তার সেই। আওয়ামী লীগ দল হিসাবে এখন যে জায়গায় আছে, আওয়ামী লীগ যদি তার রেজিস্ট্রেশন নষ্ট করা না হয় বা তাকে যদি নিষিদ্ধ ঘোষণা, রেজিস্ট্রেশন নষ্ট করা হয় এবং তাকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে একটু আগে জায়গায় উঠবে। কারণ 9 মণ মাটি পড়লে ঘুমায়া থাকবে, 90 মণ মাটি পড়লে একটু ভার হবে, কাজে দ্রুত উঠবার চেষ্টা করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ দ্রুত আগাবে। আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি থাকে। কেন নিষিদ্ধ করলো? আরে জি আইসা জি পড়ছে, আবার ওই নিষিদ্ধ দলটা আইসা পড়ছে। আপনাকে যদি এমনি অটোমেটিক কেউ হাঁটতে দেয়, কেউ আপনার দিকে তাকাবে না। কিন্তু 144 দ্বারা যদি আপনাকে বন্ধ রাখে, আপনি যদি হাঁটতে পারেন, তাহলে জি আপনার জি দিকে সবাই তাকাবে। জি এরা জি আওয়ামী জি লীগের খারাপ করতে গিয়ে খুব ভালো কাজটাই করতেছে। আওয়ামী লীগ দ্রুত আগাবে বন্ধ করে দিলে। এইগুলা ও পৃথিবীতে কোন দল কোন কালে, এমনকি জামাত ইসলামের ব্যাপারে যখন করে, তখন আমি বলছিলাম যে বুকার বাচ্চারা যেগুলা করতেছে জামাত ইসলামকে আরো পপুলার করে দিল। আওয়ামী লীগকেও তারা এটা করিয়া কোনোদিন আটকাইতে পারবে না। কারণ নিষিদ্ধ করিয়া কোন রাজনৈতিক দল আটকাইছে, জি। এটা এটা আমার জানা নাই। আচ্ছা, আমি গতকাল একজন সাংবাদিক আমার এখানে ছিলেন, বা মাসুদ কামাল সাহেব, তো তাকে প্রশ্ন করেছিলাম, তিনিও জামাত ইসলাম নিষিদ্ধের বিপক্ষে, আওয়ামী লীগ নিষিদ্ধেরও বিপক্ষে, আপনারও সেইম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম যে জামাতে ইসলাম তো বাংলাদেশ চায়নি, জামাতে ইসলামকে বাংলাদেশের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না, তারা পাকিস্তান যেতে চায়, পাকিস্তান হতে চায়। তাদেরকে নিষিদ্ধকরণ আর আওয়ামী লীগের নিষিদ্ধকরণ কি এক কিনা, এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। জি আমি তো সেই কথাটি বললাম যে জামাত ইসলামের মতো একটা দল যারা রিয়েলি বাংলাদেশে ওইভাবে বিশ্বাস করে না, তাদেরকে এই আওয়ামী লীগের মতো সরকারের থেকে বন্ধ করতে পারলো না। আর এরা 6-6-36 হয় না, 7-2-14 হয় না, দুইটা মানুষ। এরা কইবো আর আওয়ামী লীগ বন্ধ হয়ে দেব। আওয়ামী লীগের একটা ইউনিয়নে যত লোক জমা করতে, ফ্রি ছাড়ো, একটা ইউনিয়নে যত লোক জমা করতে পারবে, এরা শাহবাগে অত লোক হয় নাই। কি আচ্ছা বলেন আপনি? আচ্ছা 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 আওয়ামী আচ্ছা। লীগের একটা ওয়ার্ড মেম্বারের পিছনে অন্তত 200 লোক হাঁটে। আর ওই জি যে আমার ছেলেরা যে হাঁটে, এদের পিছনে 17 জন লোক হাঁটে। আর 9 জনের বক্তৃতা করলে 6-9-54 জন লোক। কাজে এদেরকে এটা ব্যবহার করা হচ্ছে। জি জি কারণ তবে এদেরকে ব্যবহার হুম করা হচ্ছে, এদের ইমেজটা এখনো আহ, আহ, খুব বেশি কালো হয় নাই। সবাই মনে করতে জি সাহসী ছেলে। এদেরকে কেন্দ্র করে যে জামাতের ইমেজ, যে কালো ইমেজ, জীবনে কোনোদিন জামাত যারা ইলেকশন করে আল্লাহর রহমতে ক্ষমতায় যেতে পারবে জীবনে। আচ্ছা এবং আচ্ছা আচ্ছা তাদের ভোট আগে বলছিল বাড়ছে, 5ই আগস্ট পরে সবাই মনে জামাত ক্ষমতায় চলে যাবে। এখন তারা নিজেরাও বুঝে এখন ভোট হইলে আগের চেয়ে 1% কমবে। কারণ মানুষ চিনে ফেলছে যে 54 বছরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই, চরিত্র আচ্ছা আচ্ছা একই আচ্ছা। আছে। জি হ্যাঁ, জি কাজে এই জামাতের অবলম্বনটা হলো এই ছেলেগুলো। আবার অন্যান্য যে আচ্ছা আচ্ছা রাজাকারের দলগুলো বা সন্ত্রাসী বা চাঁদাবাজি বা জঙ্গি দলগুলো, তাদেরও অবলম্বন এই ছেলেগুলো। ছেলেগুলোর নিজস্ব কোনো দল, ওই যে এনসিপি বলে, এনসিপি এখন সব মিললে সারা বাংলাদেশে কত হবে আমি জানি না। তবে একটা কথা বলতে পারি, তারা যে কোনো নেতা, তাদের নেতার নাম তো নাহিদ ইসলাম, বা ওই যে জমিদারের ছেলে পঞ্চগড়ে, হ্যাঁ, সার্জিস সার্জিস, ওই যে আর ওই ইয়ে যে ছেলে, ইয়ের নাতি, ওই যে আমাদের সুলতান সুলেমানের নাতি উনি। জি হ্যাঁ, সুলতান পরিবারের নাতি। এরপরে ওই যে এরা এরা ভোট করলে একটা মেম্বার তো 2,500 ভোটে পাস করে। কোন এমপি এলাকাতে এরা 2,500 ভোট পাবে না, মেম্বারের ভোট পাবে না।
কাজে এদের আচ্ছা, সম্পর্কে আমি আচ্ছা। কিছু এরা একদিন বুঝবে। না, আপনি একজন সিনিয়র মানুষ হিসেবে আপনার কাছে এখন একটা প্রশ্ন করি। দেশবাসীও জানতে চায়, তরুণ সমাজ জানতে চায়। আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। এখন মানুষের পক্ষে কথা বলেছেন, সবসময় মানুষকে নিয়ে কথা বলেছেন, দেশের মানুষকে নিয়ে কথা বলেছেন। আপনার একটা ভূমিকা আছে। সেই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা, বর্তমানে ছেলেমেয়েরা যেভাবে রাস্তায় নেমে আসছে, রাস্তা থেকে আর স্কুলে কলেজে যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন হতে পারে? দেশবাসীর কাছে এটা কি সিগন্যাল? এটা নিয়ে আপনি বিভিন্ন সময় বলেছেন। আবার যদি একটু বলেন আমাদের দেশটি আসলে কোথায় যাচ্ছে? জি, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, আমরা আফগানিস্তানের দিকে যাচ্ছি। জি, আফগানিস্তান আল কায়দার এই শাসন আসার আগে 51% বিচারক ছিল আফগানিস্তানে মহিলা, জি, 60% শিক্ষক ছিল মহিলা, এখন একজনও নাই। এখন ক্লাস 5 এর উপরে মেয়েরা লেখাপড়া করতে পারবে না। এখন জি, আফগানিস্তানের 1/3 লোক রাতের বেলা না খায় ঘুমায়। আমি যদি মানে ভুল না বলে থাকি, আমার কথাগুলা খুব বোঝার চেষ্টা করেন। আমরা কোন দিকে যাচ্ছি এইটা বলাটা বড় কঠিন ব্যাপার। আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি কিনা, কারণ চেতনার দিক থেকে আমরা কিন্তু সব হারায় ফেলছি। এইটা কোনো জি, ওই যে মধ্যযুগের বর্বর চেতনার দিকে একদল মানুষ চলে যাচ্ছে এবং তাদের হাতেই দেশ চলে যাচ্ছে। সেই জি, কারণে এই দেশে কোনো, আমি তো সবসময় বলি একটা কথা, যে এক বাবার জি, 3টা ছেলে থাকলে পরে একটা মৌলবি হইব, 2টা স্কুলে দেব। এই দেশে জি, খালি মৌলবি হইব আর এই ইফতাদিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসায় পড়বে। এই দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রিসার্চ বিজ্ঞান ডাক্তার এগুলো থাকবে না। যে মোল্লারা একদিন কইতো যে যারা চন্দ্রে গেছে বলে বিশ্বাস করে এরা কাফের, আমাদের দেশের সন্তানরা চন্দ্রে যাওয়ার মতো জ্ঞান অর্জন করবে না, রিসার্চ করবে না, আইটি আমাদের বেঙ্গালুরুর চেয়ে আমাদের আইটি উন্নত হবে না, নাকি আমরা সব খালি এইখানে বসে বসে প্রত্যেক শুক্রবারে বায়তুল মুকাররম থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে বাইরিয়া খালি মিছিল করবো, যে মিছিলের সবটাই হলো মানে কি বলবো, এটা তো বলতে যে মিছিল সবটা হলো মধ্যযুগে যাওয়ার একটা চিন্তা করার জন্য। জি, আমি তো জি, সবসময় তাদেরকে জিজ্ঞাসা বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যদি জন্মগ্রহণ করতেন, জি। উনি যদি এখন নবী থাকতেন, তাইলে বদর বা উহুদের যুদ্ধে কি উনি লাঠি নিয়ে যাইতেন কিনা, আচ্ছা, নাকি আচ্ছা, আচ্ছা। পাকিস্তান হিন্দুস্তানের যুদ্ধের মতো কামান বন্দুক নিয়ে যাইতেন? যুগের আচ্ছা, যুগের মানে প্রয়োজনকে যারা স্বীকার করে না, জি। এরা কি? যুগের প্রয়োজনকে যারা স্বীকার, এরা কি? জি, জি, আমি যারা একটা মেয়ে লোকরে গাছের মাঝে টাঙ্গায়া, মেয়ে লোকের প্রতীকী একটা একটা ছবি ওর মধ্যে গাছের মধ্যে টাঙ্গায়া জুতা দিয়া পিটায়, লাঠি দিয়া পিটায়, আমি তো মনে করি এরা কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করেনি, এরা আসমান থেকে পড়ছে। এবং কোন মা তাদেরকে পেটে নেওয়া উচিত না, যে তোরা যেন আমাদেরকে এতই ঘৃণা করস, তোরা যেন আমাদেরকে এতই ঘৃণা করস, তাহলে তোদেরকে আমি পেটে নিব না। অথবা কোন স্ত্রী ওই যে যারা এইসব পিটাপিটি করে যারা, আর মেয়েদেরকে যারা পতিতা বলে, বিশ্বে কথা বলে, যে ওই যে জি, যারা নারী আইন যে মেয়েরা করছে এরা পেশা পতিতা, আমি শুনছি নিজে, যারা এইসব জি, কথা জি, বলে, মেয়েদের সবার বাড়িতে বাড়িতে বলা উচিত, এতই যদি আমরা খারাপ হই, তোমরা আমাদের পেটে কোনো বাচ্চা দিও না, তোমাদের সন্তান আমরা নিব না, তোমরা যাও কোথায় সন্তান উৎপাদন করতে পারো গিয়ে দেখো, এই দিস টাইম উইল কাম। কারণ এই কথাটা আমার শিখাইছে কে শুনবেন আপনি, জি, 3জন ব্যারিস্টার, মহিলা ব্যারিস্টার রিড করার জন্য রেডি হয়েছে এই নারী নীতির ব্যাপারে। তারা বলছে যে এই যে মোল্লা মুন্সিরা যে এত বকাবকি করে আমাদেরকে, আমরা কিন্তু একদিন ডাক দিব যে ওদের বাচ্চা কেউ নিবা না। আমার কথাটা খুব, দেশটা কিন্তু আমাদের এই যে দেশের নারী উন্নত না সেই দেশ উন্নত না, সে দেশের সভ্যতা উন্নত না সেই দেশ সভ্য হইতেও পারে না, যে দেশের মা উন্নত না সেই দেশের সন্তান উন্নত না। খুব অনেক ধন্যবাদ। হ্যাঁ, কাজে আমরা এখন লাগছি কি মেয়েরারে ফতোয়া দেওয়া, আর কোনো কাম নাই তো আমাদের, আমরা ফতোয়া দেওয়ার মধ্যে লাগে গেছি। আমরা কি লাগছে জি, লেখাপড়া, এই বইয়ের মধ্যে লেখাপড়া কি হইব, আমরা কি লাগছি রবীন্দ্রনাথ ঠাকুর বেটা মালাউন, এই বেটার বই পড়া যাবে না, এটা লুট করে নিয়ে যায় মুগা, নিয়ে ফালাই দিব। নজরুল ইসলাম বেটা বিদ্রোহী আছিল, ইসলাম মানত না, তার বই আমরা এই লাইব্রেরি লুট করে ফেলবো।
আমরা চলে গেছি এই জায়গাতে, আমরা শুধু সারা রাত আমরা ওয়াজ মাহফিল করব, শুনতে হবে সবাই আইসা। হ্যাঁ শুনবে, আমিও শুনবো, কিন্তু আমি যখনই বলবো যে আমি ওয়াজ মাহফিল শুনবো, কিন্তু আরেকজন তো ইচ্ছা করলে গানও শুনতে পারে, লালনের গান, সেটা সে শুনতে পারবে না কেন? আরেকজন বাউল গান শুনতে পারবে না কেন? আরেকজন কেন আব্দুল আলিমের গান নাই আর এ নাই বাদাম তুল্লে শুনতে পারবে না কেন? আরেকজন কেন নাটক করতে পারবে না? আরেকজন কেন আবৃত্তি করতে পারবে না? আরেকজন কেন খেয়াল গাইতে পারবে না? আরেকজন কোন সংস্কৃতির সমস্ত চেতনার স্তরে যে ব্যক্ত জিনিসগুলো আছে সেই স্তরে তারা কেন গবেষণা করতে পারবে না? নাকি এইগুলা করলেই আপনারা এসে ঢিলাইবেন, এটা ভাঙিয়ে দিবেন, মিছিল করবেন কি কি জনতার নামে? এটা আর কইলাম না। এই দেশটাকে আমরা সৃষ্টি করছিলাম মুক্তিযুদ্ধ করিয়া, তৌহিদি জনতা। তৌহিদি জনতা, তৌহিদি, আমি জি, ভুলে গেছি, তৌহিদি জনতা। তৌহিদি জনতা। সব শুধু তৌহিদি জনতা হবে, আর কোনো মানুষ হবে না। আমি তো মনে করি ইসলামের 5টা জিনিস, 1 নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, এই 5টা জিনিস হলো বেসিক। এরপরে কেউ যাবে এই অতে, এটারে কি বলে, মাজারে, সারা জীবন গেছে। সুফিবাদী যারা, আহলে সুন্নাতুল জামাত যারা মাজারে গেছে, ওই হযরত খাজা মাইনুদ্দিন চিশতি থেকে ধরে যারা এই পৃথিবীতে বাংলা এই ভারতবর্ষে আসছে, এই সুফিবাদী খাজা মাইনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, বখতিয়ার খাকির থেকে সুলতান মাহমুদ থেকে ধরে ওই যে রাজশাহীর যে আউলিয়া আসছেন উনি থেকে ধরে, খান জাহান আলী থেকে ধরে, ওই নেত্রকোনাতে পড়ে আছে মদনে, শাহ সুলতান সিলেটে, শাহজালাল, শাহপরাণ, বখতিয়ার খিলজি, এরাই তো এই দেশে ইসলাম প্রচার করছে, মোল্লা মুন্সিরা করছে। এই ইসলাম প্রচার করার জন্য না, এদেরকে দেওয়া যাবে না, মাজার ভাঙিয়ে ফেলতে হবে, পুড়ে ফেলতে হবে, এদেরকে মিছিল করতে দেওয়া যাবে না। দেবে না কেন? আমি তো ইসলামের বেসিক জিনিস মানতে আছি। আমি মাজারে যাবো, আপনি তো ইস্তেমায় যাবেন, টঙ্গিতে যান, আপনি বনে গিয়ে আল্লাহর ধ্যান করেন। এই যে শুরু হয়েছে, আপনি শিয়া, ইয়েস শিয়া আপনি হন, আপনি আপনার কাম করেন, আমি সুন্নি, আমি আমার কাম করব। জিনিসগুলো তো আমাদের দেশে এখন এগুলা নিয়ে তো শুরু হয়েছে। আমরা তো এই দেশটা সৃষ্টি করি না রে ভাই, পৃথিবীর কোন দেশে এখন আর এইগুলা নিয়ে কোনো তর্ক বিতর্ক মারামারি ধরাধরি হয় না, কিন্তু আমাদের দেশে নতুন করে এটা শুরু হয়েছে এবং আমাদের দেশ বর্বরতার দিকে এগিয়ে যাচ্ছে। তবে ফজল ভাই, আপনার সাথে মিলিয়ে বলি, সুন্নিরা কিন্তু অন্যদের চেয়ে অনেক শান্ত আমার কাছে মনে হয়, এবং দেশবাসী সেটা দেখেছে। তারা যে অনুষ্ঠানগুলো করে বিভিন্ন সময় আমরা দেখি তাদের মাজার ভাঙার পরেও তারা এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছে। এটা অনেকে বলছেন যে সুন্নিরা অনেক বেশি শান্ত, অত উগ্র না। যাই হোক, আমি আপনি আপনাকে একটা কথা জানাবো ভাইয়া, ইসমাইল ভাই, আপনাকে একটা কথা আমি জানাই। জি, এক ফুলতলি, সিলেটের ফুলতলি পিসাবের যত মুরিদ আছে, জি, লক্ষ লক্ষ, সারা জামাত ইসলাম মিললে অত সদস্য নেই। একজন ফুলতলি পিসাবের কথা আমি বললাম, একজন সোনাকান্দার পিসাবের কথা আমি বললাম। আমি কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন। এরা কিন্তু অনেক শান্ত। সুফিবাদের মাধ্যমে কিন্তু কথাটাই হলো, সুফিবাদের মূল কথাটাই হলো, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কি সেটা। হ্যালো, জি, 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 আমি শুনতে পাচ্ছি। কিন্তু ওটা অন্ধকার হয়ে গেল কেন? আমি আপনাকে দেখতে পাচ্ছি না। এই রেখা, ও, আমি প্রিয় আপনাকে দর্শক, আমি দেখতে পাচ্ছেন না, না? আমাদের আজকে খুব একাডেমিক আলোচনা হচ্ছে। আমাদের আজকের অতিথি হচ্ছেন অ্যাডভোকেট, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, এবং তিনি স্পষ্ট ভাষায় কিছু কথা বলছেন। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন। আপনারা মজার মজার বিভিন্ন প্রয়োজনীয় কমেন্টস করছেন, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি। এবং আমাদের এখানে একাডেমিক আলোচনা বলতে, হ্যাঁ, আমাদের তরুণ সমাজ, তরুণ প্রজন্ম আগামীতে কি হবে, কি ভাবছে, কি তাদের ভাবনা, কি তাদের চিন্তা কি, সেগুলো তিনি উপস্থাপন করছেন, তাদেরকে পথ নির্দেশনা দিচ্ছেন, এবং তারা ভবিষ্যতে কি কাজ করতে পারে সেগুলো নিয়ে আমাদের আজকের এই যে বিজ্ঞ আলোচক তার কথাগুলো ব্যক্ত করছেন আমাদের কাছে। আমরা যেটা জানতে চাই, এখন আমাদের দেশে তো একটা বিভেদ তৈরি হয়ে গেছে অলরেডি। সেটা হচ্ছে যে আমাদের এক শ্রেণীর মানুষ চাচ্ছে যে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি বাংলাদেশের মানুষকে নাকি শান্তি দিতে আবির্ভূত হয়েছেন। আমাদের একজন হুজুর ইব্রাহিম, মাওলানা ইব্রাহিম সাহেব, তিনি একটা আওয়াজে বলেছেন যে আল্লাহ পাক নবী রাসূলদেরকে যেভাবে প্রেরণ করে থাকেন,
আমাদের ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ পাক সেইভাবে প্রেরণ করেছেন। উনি সবসময় সারা জীবন ক্ষমতায় থাকবেন। এই বিষয়টিকে আমাদের কাজী ইব্রাহিম সাহেব আপনি নিশ্চয়ই জানেন, মুফতি কাজী ইব্রাহিম উনি বেশ দাপটের সাথে একটা সমাবেশে ওয়াজ মাহফিলে বলছেন যে আল্লাহ পাক ইউনূস সাহেবকে নাজিল করেছেন। জি, আমাদের দেশে কি এখন শান্তি প্রতিষ্ঠিত হবে? আমি এটা মৌলানা সাহেব, সব মৌলানা সাহেব না, আমি আহলে সুন্নাতুল জামাতের কথা বলবো না, এর বাইরে বেশিরভাগ মৌলানা সাহেবরাই দোয়া করে, হে আল্লাহ ইউনূস সাহেবকে আমৃত্যু ক্ষমতায় রাখো। অথচ এরাই আবার দুই বছর আগে বলতো, হে আল্লাহ ইউনূসের মতো এমন একজন সুৎকুর মানুষকে তুমি তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যাও। কাজে এরা কখন কি বললো এটা, যারা যারা 200 টাকা পকেটে দিলে মিলাদ শরীফ পড়িয়া এই 5 মিনিট করে দোয়া করে, আবার 500 টাকা দিলে পরে 25 মিনিট দোয়া করে, এদের কথায় আমার কিছু আসে যায় না। আমি মনে করি ইউনূস সাহেব চিরদিন থাকলে পরে 1 নম্বরে ইউনূস সাহেব আমাদেরকে কলঙ্কিত করবেন, নিজেকে কলঙ্কিত করবেন, সারা পৃথিবীর জ্ঞানী গুণী মানুষ নোবেল লরিয়েটদেরকে উনি কলঙ্কিত করবেন। উনি চিরদিন থাকা উচিত না, এমনকি যৌক্তিক সময়ের বাইরে, নিজের টাইমের বাইরে উনার যাওয়া উচিত না। ওই যে ডিসেম্বরের মধ্যে উনার ইলেকশনটা দেওয়া উচিত, এইটা আমার দলের স্ট্যান্ড, এটা আমি আরো আগে চাই। কিন্তু তারপরে আমি বলবো ডিসেম্বর এটা দেওয়ার পরে ওই যে তার লোকজন এটা দেয়া বলাইছে, উনি তার লোকজন এবং তার দলগুলোকে দিয়া বলাইছে না না ডিসেম্বর না জুন পর্যন্ত লাগবে। আচ্ছা জুন বুঝলাম, এখন আবার তো ওই যে তার যে মূল ছেলে পেলে, তার যে অ্যাপয়েন্টিং অথরিটি ছাত্র যুবক, তারা তো আর ইলেকশনেই চায় না। কিসের ইলেকশন? হাসিনার বিচার হইলে পরে 10 বছর পরে ইলেকশন। এই যে এইসব কয়ে একটা দেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রাখা, একদিন কিন্তু মানুষ নামবে, আমি বললাম কিন্তু মানুষ নামবে এবং রাস্তায় নামবে, এমন নামবে। ওই শেখ হাসিনাকে তো ফ্যাসিস্ট বলে, শেখ হাসিনার যে পরিণত হয়েছে আমি চাই না ইউনূস সাহেবের সেই পরিণতি, এবং তার লোকজন তো খুঁজেই পাওয়া যাবে না। আওয়ামী লীগের মতো একটা দল গ্রামে গ্রামে ঘরে ঘরে যার একটা কর্মী আছে, সেই দলটা যখন নিশ্চিহ্ন হয়ে গেছে এইসব বাজে কাজ করতে গিয়া, 14 সনের ইলেকশন করছে বিনা ভোটে, 18 সনের ইলেকশন করছে নিশিরাইতে, আর 24 সনের ইলেকশন করছে আমি আর দামি, তাদের যখন বিচার হয়ে গেছে, তারা বিনা বিচার বিনা ইলেকশনে ক্ষমতায় থাকবে, তাদের তো সেই শক্তি নাই। আমি এই কথাটা বলতে চাই, হ্যাঁ তাদের শক্তিটা হলো বাইরে, সেই বাইরের শক্তিটা যারা এই দেশকে লুটে পুটে খাইতে চায়, যারা এই দেশকে তারা ব্যবহার করতে চায় ইস্ট এশিয়া, সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া, এই 3টা অবস্থানকে নিজের করতলগত করার জন্য যারা আমাদের দেশটাকে প্রয়োজন মনে করছে, তারা তাদেরকে তো ক্ষমতায় রাখবে না। আল্লাহ জানে, আমি বলতে পারি তারা রাখতে পারবে না। তারা যত শক্তিশালী হোক, তারা মানুষের চেয়ে শক্তিশালী না, জনগণের চেয়ে শক্তিশালী না। আমার দেশ যদি মানুষ খালি বুঝে করিডোর দিয়া দিছে, ফাইনালি যদি বুঝে, যদি মানুষ বুঝে, এখনই মানুষ বুঝতেছে খুব কঠিন ভাবে, যদি বলতে চাই মানুষ কিন্তু অনেকেই বলে ফেলে, গরিব মানুষরা এখন সবাই বলতেছে যে ইউনূস সাহেবের আমলের চেয়ে হাসিনার আমল ভালো ছিল। সমস্ত রিক্সাওয়ালা, সমস্ত ঠেলা গাড়িওয়ালা, সমস্ত কুলি মজুর যা আছে, যারা বস্তিতে ঘুমায়, সবাই বলতেছে আগের সরকার এটার চেয়ে ভালো ছিল। আমি তাদের পক্ষে বলছি না, কিন্তু মানুষ এটা বলে, আপনি দেখেন টেলিভিশনে বা ওই যে ইউটিউবে মানুষ কি বলে। জি জি জি, শুনেছি। আমি আপনাকে পাশাপাশি আরেকটা প্রশ্ন করি, সেটি হচ্ছে আপনি ওই যে শেখ হাসিনা বলছেন যে ইলেকশন দেয়নি, 14 ইলেকশন, 18 ইলেকশন, আমি ডামি নির্বাচন। আচ্ছা ঠিক আছে, শেখ হাসিনার বদনাম আছে, ইলেকশন সুষ্ঠু করতে চায়নি। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এরাও তো একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দেশবাসীর কাছে উপস্থাপন করতে চাচ্ছে না, কোনোভাবেই নির্বাচন দিতে চাচ্ছে না। এটা কি আমাদের জাতির দুর্ভাগ্য? এ বিষয়ে আপনি যদি একটু বলেন। আমরা ইউনূস সাহেবের কাছে তো শান্তি বিজয়ী, শান্তি নোবেল পুরস্কার বিজয়ী উনি, ওনার কাছ থেকে তো একটা নির্বাচন দেশের আপামর জনসাধারণ দাবি করছে। এখন তার অসুবিধা কি? এখন তিনি নির্বাচন কেন দিচ্ছেন না? এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হলো, উনি কিছু কাজ করে ফেলছে নিজের জন্য, উনার কেসগুলা উনি উইথড্র করছেন, উনার কাছে দেশ যে টাকা পায় রাষ্ট্র, সেই টাকাগুলা উনি মাফ করাইছেন, তাও সেই টাকার পরিমাণ হাজার হাজার কোটি টাকা।
আবার উনার ব্যাপারে অনেক কথা আছে, উনার ব্যাপারে মামলা মোকদ্দমা আছে। উনি বলতেছে যে বাঘের পিঠে একবার যখন উঠছি, আরেকবার নামলে বাঘ কিন্তু আমাকে খেয়ে ফেলতে পারে, এই ভয়টা ওনার মধ্যে কাজ করতেছে। কিন্তু আমি সকলকেই বলবো না, ইউনূস সাহেব এই যত ভুলই করুক, উনাকে একটা সুযোগ দেওয়া উচিত। উনি যদি একটা ফেয়ার ইলেকশন করিয়া, একটা রোড ম্যাপ দিয়ে একটা ফেয়ার ইলেকশন করিয়া যারা মেজরিটি হবে তাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যায়, তাকে সেলিউট দেয়া আমাদের সম্মানজনকভাবে বিদায় দেওয়া উচিত। কিন্তু উনি যদি কূটকৌশল করিয়া, চক্রান্ত করিয়া, মানুষকে কষ্টে রাইখা এখন যে অবস্থায় আছে এবং মানুষকে দম বন্ধ অবস্থায় রাইখা চালাকি করিয়া, ওই যে হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, এই ধরনের চালাকি করে যদি উনি থাকতে চায়, এটা কিন্তু এনজিও না, এটা কিন্তু রাষ্ট্র। এনজিও চালানো যায় চালাকি করে, এই তোর কাছে 30,000 টাকা পাইমু, দিয়ালা 20,000, পরে তোর 10,000 মাপ, ওইগুলো চালানো যায়। কিন্তু এটা কিন্তু রাষ্ট্র, আর এই রাষ্ট্রটা কিন্তু যুদ্ধ করে আনছি আমরা। এই রাষ্ট্রটা কিন্তু দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। এটা দাম দিয়ে কিনছি, কিন্তু রক্তের দামে কিনছি। নাম কাজে দিয়ে কেউ কিনেছি বাংলা, কারো কারো দানে দানে পাওয়া পাওয়ানো, নয়। দাম দিয়ে কিনেছি বাংলা। আচ্ছা, দেশের গানটা না এখন কিন্তু সব বন্ধ হয়ে গেছে, এটাও একাদি দুঃখ দুঃখ, এইগুলা বন্ধ সব। ভয় কি সব মরণে, বন্ধ। রাখিতে সন্তানে, আহা মাতঙ্গী হা হা, দেখিতে আসছে মরণঙ্গে। হ্যাঁ, আরে সব বন্ধ হয়ে ভয় গেছে। কি আরে এখন মরণে, কবিতাই পাওয়া যায় না, জি জি, কোন গান, কবিতাই বলা যায় না। জি 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 পূর্ণানন্দ দাশের সেই বনলতা সেন যে যুবক বা যে বাঙালি না পড়ছে, তার জীবন বৃথা, শিক্ষিত যুবক, জি জি তাই না? জি হাজার বছর জি ধরে জি আমি জি, পথ হাঁটিতেছি হাজার পৃথিবীর বছর ধরে আহা, বলেন সেই না, দুই জল চার লাইন, সমুদ্র দুই থেকে চার লাইন একটু নিশীথের বলেন না। জি জি, বনলতা সেনটা একটু যদি মনে জল থাকে। সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, সেখানে ছিলে আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, ও মুক্তার মাই গড, সাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙ্গে জেনারি নাবিক হারিয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চেয়েদিকে দারুচিনি দ্বীপের বিতক, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন। হ্যাঁ, আহা, এটা তো আরে জীবনানন্দ হিন্দুর কবিতা, আহা, হিন্দুর কবিতা পড়া তো এটা পাপ। তবে আমি ও সাহস করে পড়তেছি এই কারণে, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান লন্ডন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবসে একটা, জন্ম দিবসে একটা দিছে, আপনি ভালো পড়ে ভালো দেখি ভালো আমার ভালো ভালো, দেখেছি দেখছেন। এই সাহসে দেখেছি আমি দেখেছি। ওই আরেকটা হিন্দু মানুষের কবিতাটা পড়লাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি তো একটা পাপ করে ফেললেন এখন একটু আগে, এই কবিতাটা এটা পড়ে তো একটা পাপ করে ফেলেছেন। পাপই করে ফেলছি আমি। হ্যাঁ, জি তো জি জি জি, আপনাকে কি বলবো, ওই যে মধুসূদনের সেই কবিতার এখমা দাসের মনে এমিনতি করি পথে সাদিতে মনের সাথ, ঘটে যদি পরমাত মধুহীন করোনা কো তব মন কোকনাতে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, দেহ আকাশ হতে যেন নাহি পড়ে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নতে। আমরা তো আহা, বাংলাদেশের জন্য কাঁদছি, জি জি জি, রবীন্দ্রনাথ ফ্রান্সে থেকে বাংলার জন্য কাঁদছে, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবুদামি অবহেলা করি, চিরদিন লোভে মত্ত করিনি ভ্রমণ, চিরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাঠাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রা অনাহারে সবিকায় মন, লবিনু বিফল তত্ত্বে আবরণ্যে বরি, খেলেনু শৈবালে তব বুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা তারে, ওরে বাঁচা রতনের রাজি, এ ভিখারি দশা তোর কেন রে তো রাজি। ও মাই ওই যে গড, স্যালুট স্যালুট স্যালুট, জি 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 দেশের জন্য এমনি কাঁদি না, দেশটা তো সৃষ্টি করছিলাম, পরাধীন জি, দেশ হইলে পরে বুঝতে পারবেন। এই যে আমি দেখলাম ওই দিন, আমি ইউনূস জি সাহেবকে জি স্মরণ করাইতে চাই, আপনার বয়স 85 বছর, আপনার খুব কিছুর প্রয়োজন নাই, কিন্তু জি যদি বিদেশি সৈন্য আসে তাদের আর কিছু না হোক, কিছু মেয়ে মানুষের প্রয়োজন হবে। কিন্তু এটা কিন্তু জি একটা কথাটা খুব বোঝার চেষ্টা করেন। এটা আমি জি দেখলাম একটা বিদেশি একটা পত্রিকায় আলাপ করছে। জি। কাজে এইদিকে যায়েন না।